রাজধানীর সোনারগাঁও হোটেলে কনভেনশন অফ এনআরবি ইঞ্জিনিয়ার্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। 96 সালে তারপরে আবার মানুষ উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করে, বাংলাদেশ উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করে। সেটাও খুব বেশি দিন টেকেনি, কারণ 5 বছর সময়, 5 বছরের মধ্যে অনেক কিছুই করা সম্ভব না, তবুও একটা ভিত্তি স্থাপন করেছিলাম। কারণ সবসময় জাতিপিতার কথা স্মরণ করি, কারণ তিনি বলেছিলেন, আমি একটু কোট করছি, তিনি স্বাধীনতার পরই বলেছিলেন যে আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে, এবং তিনি দেশের বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে বলেছিলেন, আমি কোট করছি, আমি বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা করি, আমি শুধু তাদেরকে বলতে চাই দয়া করে আপনাদের বুদ্ধিবৃত্তি জনগণের কল্যাণে কাজে লাগান, আনকোট। এটাই হচ্ছে বাস্তবতা, যে আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি সব আমরা যদি জনগণের কল্যাণে কাজ করার কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটা দেশকে উন্নত করা খুব কঠিন কিছু না। শুধু ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে জনগণের স্বার্থের কথা চিন্তা করা, এটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসীরা আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রাম, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এমনকি 6 দফা দেওয়ার পর জাতির পিতার প্রতি যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা, তার প্রতিবাদ করা থেকে শুরু করে সর্বক্ষেত্রে প্রবাসীরা কিন্তু সবসময় একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এমনকি 75-এর পরেও যখন আমরা বিদেশে রিফিউজি হিসেবে আশ্রিত ছিলাম, তখন প্রথম প্রতিবাদ কিন্তু সেই আমাদের লন্ডন প্রবাসী এবং সুইডেনে আমাদের একজন অ্যাম্বাসেডার, তিনি তখন খুনি সরকারের সাথে যান নাই, ডক্টর রাজ্জাক, প্রথম সেখানে তিনি একটা কনভেনশন করেন এবং এই জাতির পিতা হত্যার প্রতিবাদ করেন। কাজে প্রবাসীদের অবদান আমাদের দেশে রয়েছে। শুধু তাই না, প্রবাসীদের অর্জিত অর্থ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। কাজেই সেদিক থেকে আমরা সবসময় প্রবাসীদের সম্মানের চোখে দেখি। আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে, একটা কথা সবসময় বলা হয় যে ব্রেন ড্রেন। আমি কিন্তু কখনো এই কথাটা মনে করি না, বরং আমাদের তো দেশের লোকের অভাব নেই, যুব সমাজের অভাব নাই। আমরা যদি তাদের সুশিক্ষিত করতে পারি, তাহলে তারাও যে দেশে থেকেই দেশের উন্নয়ন করতে পারে, সেটা তো আজকের বাংলাদেশটাকে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা সেটা বলবেন যে অবশ্যই সেটা সম্ভব। এই অসম্ভবকে আমরা তো সম্ভাবনা করেছি আমার দেশে যারা আছে তাদেরকে দিয়েই করতে পেরেছি। তবে প্রবাসে যারা আছেন অবশ্যই তারা প্রবাসে যান, হ্যাঁ, শিক্ষা গ্রহণ করতে যান, অনেকে বিদেশে থেকে যান, অনাবাসী হয়ে যান, কিন্তু সেখানেও কিন্তু একটা সম্ভাবনা থাকে যে অভিজ্ঞতাটা আপনারা সঞ্চয় করেন। কারণ আমরা যদি বিশ্বকে না দেখি, বিশ্বে না যাই, তাহলে আমরা জানবো কী করে যে বিশ্বের অন্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে উন্নয়ন হচ্ছে। কাজে সেটাও একটা জানার বা একটা জ্ঞান অর্জনের একটা সুযোগ সৃষ্টি হয়, এবং সেই জ্ঞান অর্জনের যে সুযোগটা আপনারা অর্জন করেছেন, আজকে আপনারা বাংলাদেশের উন্নয়নে শরিক হতে চান, কাজে লাগাতে যান, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই উদ্যোগটা আপনারা নিয়েছেন। কারণ আমি কখনো ব্রেন ড্রেন বলিনি, কখনো আমি বলেছি যে সেখানে যে বরং আরও জ্ঞান অর্জন করা হয়, আর সেই জ্ঞানটা একটা সময় আসে। কারণ বাংলাদেশ ছেড়ে মানুষ যেতে চেয়েছে কেন? 75 15 আগস্টের ঘটনা যদি না ঘটতো, তাহলে হয়তো অনেকেই দেশেই থেকে যেতে পারতেন এবং দেশের উন্নয়নে শরিক হতে পারতেন। কিন্তু যে পরিবর্তনটা হয়েছিল, সেটা তো দেশের কল্যাণে হয়নি। হয়তো একটা গোষ্ঠী তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল, বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণে কোনো কাজ তারা করেনি। যদি করতো তো বাংলাদেশ বহু আগেই উন্নত হতো, আর সেটা করেনি বলেই আমরা পিছিয়ে ছিলাম। 96 সালে যখন সরকার গঠন করি, মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের উৎপাদন হতো। সামান্য কিছু লোক হয়তো বিদ্যুৎ পেত। আমি সরকারে আসার পর আমরা একটা কাজ করেছিলাম, সেটা হলো সকল ক্ষেত্রটা আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে ব্যাংক, বিমা, বিদ্যুৎ, মোবাইল ফোন, শিল্প কলকারখানা, টেলিভিশন, রেডিও, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সহযোগিতা করা, হাসপাতাল নির্মাণের জন্য সমস্ত ট্যাক্স তুলে দিয়ে মেশিনারিজ যাতে আনতে পারে, ক্যাপিটাল মেশিনারিজ
যাতে আমদানি হয় তার উপরে ট্যাক্স কমিয়ে দেওয়া বা কত ক্ষেত্র বিশেষে ট্যাক্স তুলে দেওয়া, এবং আমাদের যাতে স্বাস্থ্য খাতটা আমাদের উন্নত হয়, কৃষি খাতে বা নানা ধরনের প্রণোদনা দিয়ে যাই, যোগাযোগ ব্যবস্থা আমরা নিয়ে আসি, হেলিকপ্টার, বিমান, সব কিছু, রেডিও টেলিভিশন থেকে সবই আমি বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি। আগে এগুলি সবই কিন্তু সরকারি ছিল। উন্মুক্ত করে দেওয়ার উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে দেশে বিনিয়োগ বৃদ্ধি হবে, আমার দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শুধু সরকার পাবে না সরকারি প্রতিষ্ঠান করে এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে। দ্বিতীয়টা হচ্ছে আমার বিদেশি বিনিয়োগ আসবে, বা আমাদের যারা অনাবাসী বিদেশে আছেন তারাও দেশে আসবেন একটা সময়, তারাও বিনিয়োগ করবেন, সেটাও আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। কাজে দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করবার জন্য আমাদের যে অর্থনৈতিক নীতিমালা, আমার দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থনৈতিক নীতিমালা আমরা প্রণয়ন করি, এবং সেই নীতিমালায় আমরা জাতির পিতার নির্দেশিত ঠিক সংবিধান মোতাবেক আমরা বেসরকারি খাতটাকে আরও বেশি গুরুত্ব দিই, উন্মুক্ত করে দিই। 96 সাল থেকেই কিন্তু আমরা করেছি। প্রথম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আমার সরকার আমলে, প্রথম বিমান এবং হেলিকপ্টার সার্ভিস। আজকে অনেকেই তো প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করে যান, অনেকে হয়তো জানেন না যেটা আমাদের সরকার আমলেই প্রথম আমরা এটা উন্মুক্ত করে দিয়েছিলাম যেন বেসরকারি খাতে এই ব্যবসাটা করতে পারে। ঠিক সেইভাবে প্রতিটি ক্ষেত্রকেই আমরা উন্মুক্ত করে দিয়েছি। কাজে যার ফলে একটা সুযোগ এসেছে, এবং আমি এসে দেখলাম যে কম্পিউটার কেউ ব্যবহারই করে না। আর কম্পিউটার একটা টেবিলে সাজানো থাকতো, একটা পিসি সাজানো থাকতো। এমনকি আমাদের আরও দুঃখের কথা বলি, আমি ওয়াশিংটনে আমাদের চ্যান্সেলরি ভবন করে দিলাম, সব কিছু করে দিলাম। আমাদের তখন বৈদেশিক মুদ্রার খুবই টানাটানি। বাংলাদেশ থেকে আমি যখন যাই, এমনকি আমরা সেই কেনের ফার্নিচার সহ অনেক কিছু নিয়েও গেলাম, মাঠ অনেক কিছু সাজানোর জন্য কম্পিউটার। কিন্তু একটা সমস্যা এসেছিল আমাদের, আপনারা জানেন যে গার্মেন্টস নিয়ে এবং জিএসপি নিয়ে আমেরিকার সাথে তার সমস্যা, আর ওই আমাদের বিশেষ করে ইপিজেডে শ্রমিকদের মানে সংগঠন করা নিয়ে। তো এটা নিয়ে যখন তাদের সঙ্গে আলোচনা হচ্ছে, আইওএলের সাথে আলোচনা হচ্ছে, ওদের সাথে আলোচনা হচ্ছে, আবার আমেরিকান যে তাদের সংগঠন তাদের সাথে আলোচনা হচ্ছে, তখন অনেক কিছুই জানার দরকার ছিল। তখন একটা জিনিস যে কম্পিউটারে টাইপ করে ইমেলে পাঠাবে, সে কম্পিউটার ব্যবহার করার লোক আমার অ্যাম্বাসিতেও ছিল না। এরকম একটা অবস্থা আমাদের ছিল। তারপরে যেটা করেছি সেটা বলার দরকার নেই। তারপর আমি বলবো যে বাংলাদেশে আমরা এই কম্পিউটার মানে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা এবং এর উপর থেকে ট্যাক্স তুলে দেওয়া, অবশ্যই এর পরামর্শ সবসময় দিয়েছে জয়, আমার ছেলে, কারণ সে তো কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি হয়তো বাংলা সাহিত্যের ছাত্রী, কিন্তু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মা সেটা বলতে পারি, মানে ইঞ্জিনিয়ারের মা আমি এটা বলতে পারি। আমাদের এখানে কোনো যোগাযোগ ছিল না, সাবমেরিন কেবল গ্রহণ করা হয়নি, কারণ আমাদের পূর্বে যারা সরকারে ছিল বিএনপির আমলে যখন এই সাবমেরিন কেবল বিনা পয়সা আমরা পেয়েছিলাম প্রথমবার, তখনকার সরকার বলে দিল যে এটা সংযোগ করা যাবে না, আমাদের সকল তথ্য বের হয়ে যাবে। দ্বিতীয়বারেও আবার যখন আসলো তখন ছিল বছরে $৬,০০০ দিলেই আমরা সাবমেরিন কেবলের সংযোগ নিতে পারবো। বিএনপি সরকার সেটাও নাকচ করে দিল। এরপর আমি একটা কমিটিও করলাম যে আমাদের এই সাবমেরিন কেবলটা লাগানো এবং আমাদের ইন্টারনেট সার্ভিসটা বাড়ানো। তো এটা করতে যে সমস্যাটা পড়লাম, যে আমাকে এমনও কথা শুনতে হয়েছে যে এগুলি করে হবেটা কি, কে ব্যবহার করবে। আমি যাদেরকে দিয়ে কমিটি করলাম তাদের মুখ থেকে শুনলাম যে এগুলি করে হবে কি, কে ব্যবহার করবে, আমাদের দেশের মানুষ এগুলি ব্যবহার করবে না, জানেও না এসব। এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ধরনের নানা ধরনের বাধা আমাকে অতিক্রম করতে হয়েছে, এবং আমরা সমস্ত ট্যাক্স তুলে দিয়ে সব করলাম। আমি আরেকটা চেষ্টা করলাম যে আমাদের স্কুলে কম্পিউটার দেবো। তো আমি অনেকের কাছে বললাম যে অনেকে ব্যবহার করা কম্পিউটারগুলি পাওয়া যায় কি না, অন্তত সেগুলি দিয়ে শুরু করে। আমি আগেই বলছি তখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই একটা সীমিত ছিল। তো
তো ওটা করতে যেয়ে অনেক দেশে অনেকের কাছে যখন চাইলাম, অনেকে দিতে চাইলো, কিন্তু আপনারা জানেন যে ব্যবহার করা কম্পিউটার বিদেশ থেকে আনা যাবে না, কারণ প্যাকেজিং ঠিক মতো না হলে আনা যায় না। যেমন জাপান আমাদের দিতে চাইলো বা অনেক দেশ দিতে চাইলো, যখন করতে পারলাম তখন নেদারল্যান্ডের সাথে আমাদের একটা চুক্তি হলো যে তারা 10,000 কম্পিউটার দেবে সারা বাংলাদেশে। 10,000 স্কুল সেটা মানে সিলেক্ট করা হলো, সেখানে অনেক সংস্থা অনেকেই যুক্ত থেকেই করলো, এবং নেদারল্যান্ড আমাদেরকে প্রায় অর্ধেক টাকায় তারা এই কম্পিউটার দেবে। সেইভাবে তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়ে টেন্ডার হয়ে এবং সেই টেন্ডারটা নেদারল্যান্ডেরই একটা কোম্পানি, সেই কোম্পানির নাম ছিল টিউলিপ। কাজেই তাদের সাথে আমাদের সব চুক্তি সম্পন্ন যে আমরা 10,000 কম্পিউটার কিনব, এবং এখানে মানে 50% হচ্ছে অনুদান, 50% অনুদান। কাজে মাত্র 50% দাম দিয়ে আমরা কিনতে পারবো। এটা যখন আমরা করে ফেললাম, আমাদের দুর্ভাগ্য হলো, কারণ তখন একটা কম্পিউটার আর একটা কী বলে কিনতে গেলে অনেক টাকা লাগতো, কারণ আমরা আমাদের পার্টির পক্ষ থেকে একটা কম্পিউটার কিনতে গেলাম। সেই যুগে 91 সালে 3 লক্ষ টাকা লেগেছিল একটা কম্পিউটার কিনতে, একটা মানে তাও আবার অ্যাপেলের একটা মানে পিসি কিনতে। তো যাই হোক, আমরা যখন এরকম চেষ্টা করলাম, এর মধ্যে আমাদের 5 বছর সময় শেষ হয়ে গেল, বিএনপি ক্ষমতা আসলো। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তাকে কেউ যে শোনালো যে দেখেন না নেদারল্যান্ডের টিউলিপ কোম্পানি, এটা হলো শেখ রেহানার মেয়ের নাম টিউলিপ, কাজেই সেই কোম্পানি, এবং সাথে সাথে সেটা বন্ধ করে দিল। আর পরিণতিটা কি হলো, ওরা মামলা করলো, বাংলাদেশকে উল্টো তাদেরকে ড্যামারেজ দিতে হলো। 32 কোটি টাকা আমাদেরকে শোধ দিতে হয়েছিল ওই টিউলিপ কোম্পানিকে। আমার 10,000 কম্পিউটারও গেল আর টাকাও গেল। এইভাবে আমরা পিছিয়ে ছিলাম। যাই হোক, 2008-এ নির্বাচনে আবার জয়ী হলাম অনেক চড়াই উতরে পার হয়ে। 2009 যখন সরকার গঠন করলাম, স্বাভাবিকভাবে ততক্ষণে আমি ওটুকু বলবো যে আমাদের যে উদ্যোগটা আমরা নিয়েছিলাম কম্পিউটারের প্রতি ট্যাক্স তুলে দেওয়ার ফলে মানুষের মাঝে একটা আকাঙ্ক্ষা এবং শিক্ষাটা শুরু। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছি, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন সারা বাংলাদেশেই ইন্টারনেট সার্ভিস, ব্রডব্যান্ড, প্রায় আমরা 90% এলাকা ব্রডব্যান্ড আমরা কভার করেছি, স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করতে পেরেছি। এই যে এত দূর আসতে অনেক ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পার হয়ে আমাদের আসতে হয়েছে। আমাদের শিল্পায়ন একান্তভাবে দরকার, বিনিয়োগ দরকার, এবং বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। বিদেশি বিনিয়োগে যথেষ্ট আমরা সুযোগ দিই। অনেক দেশের সাথে আমাদের চুক্তি আছে, যেটা আমরা আমাদের ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েড করতে পারি, সেই সুযোগটাও রয়ে গেছে। এবং যারা বিনিয়োগ করতে আসেন তাদেরকে আমরা নানা ধরনের সুযোগ দিই, যে তাদের প্রফিট তারা নিয়ে যেতে পারবেন, তারা ক্যাপিটাল মেশিনারিজ ট্যাক্স হলিডে পাবেন, সব কিছু। এবং আমাদের অঞ্চল ভেদে কিন্তু আমরা এই ধরনের ট্যাক্স হলিডে দিয়ে থাকি। আজকে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে আমরা আশা করি যে যারা বিদেশি তারা তো বিনিয়োগ করবেই, আমাদের প্রবাসী যারা তারাও বিনিয়োগ করতে পারেন। প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। 3টা NRB ব্যাংক আমি দিয়েছি, এটা প্রবাসীদের সুবিধার জন্য সেটা দেওয়া হয়েছে, সেটাও আপনারা জানেন। যে এভাবে আমরা আমাদের জন্য রপ্তানির ক্ষেত্রে একটা যে চিন্তা করতে হবে, সেটা হলো আমরা শুধু এখন গার্মেন্টসে আমরা বিশ্বের দ্বিতীয়টা ঠিক, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে একটা জিনিস রপ্তানির উপরে নির্ভরশীল করে একটা দেশ চলতে পারে না। আমাদের রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই যেমন এখন পরিবেশ নিয়ে কথা হচ্ছে, আমাদের পাট একটা পরিবেশ বান্ধব পণ্য, আবার কৃষি পণ্য, আবার এটা শিল্প ব্যবহার করা যায়, এবং পাটে উৎপাদিত বহুজাতিক পণ্য আছে। ইতিমধ্যে আমরা গবেষণা শুরু করেছি, গবেষণার মধ্য থেকে জুট জিনোম আবিষ্কার করা হয়েছে, এবং এই পাট থেকে আমরা বহু কিছু এখন উৎপাদন করতে পারি। সেই সুযোগটা আমাদের সামনে এসেছে, সেটা আমাদের কাজে লাগাতে হবে। বাংলাদেশ আমাদের নদী নালা খাল বিলের দেশ, আমাদের মৎস্য উৎপাদনে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ, মিঠা পানির মাছ উৎপাদনে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, সেখানেও আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে।
যে আমাদের সমুদ্র সম্পদ আমরা আহরণ করা এবং বিশেষ করে সমুদ্র মৎস্য আহরণ থেকে শুরু করে অনেক সুযোগ আমাদের আছে, সেই সুযোগটা কার্যকর করারও আমরা পদক্ষেপ নিয়েছি। ঠিক এইভাবে কৃষিপণ্য উৎপাদন বা খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা, এই খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করে আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি এবং সবথেকে বেশি যেটা আইসিটি এবং ডিজিটাল ডিভাইস সেগুলি উৎপাদন করা এবং বিদেশে রপ্তানি করা। আমরা কিন্তু ইতিমধ্যে হাইটেক পার্ক বা ডিজিটাল পার্ক আমরা করে যাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত ট্যালেন্টেড, খুব দ্রুত তারা এগুলি শিখে নেয়। আর আমরা যখন ডিজিটাল সেন্টার সমগ্র বাংলাদেশে করে দিলাম, প্রায় 5,275টা ডিজিটাল সেন্টার প্রথমে আমরা করে দিয়েছিলাম। অনেকে মনে করতেন যে এই কম্পিউটার কে ব্যবহার করবে, কিন্তু আমরা দেখেছি যে গ্রামের মায়েরাও এসে রাত্রেবেলা বসে থাকতো আঁচলে করা টাকা বেঁধে নিয়ে, যে প্রবাসী ছেলে মেয়েদের সাথে একটু কথা বলতে পারে, দেখা করতে পারে, এই সুযোগটাও কিন্তু তাদের হয়েছিল। এবং খুব দ্রুত আমাদের ছেলে মেয়েরা সেখানে আমরা বলছিলাম প্রত্যেক সেন্টারে একটা ছেলে একটা মেয়ে, দুজন উদ্যোক্তা থাকবে। এভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং তাদেরকে আমরা সহযোগিতা করেছি। আজকে সারা বাংলাদেশেই কিন্তু আপনারা জানেন যখন ক্রয় বিক্রয় থেকে শুরু করে কোরবানির গরুও কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে, সে সুযোগটাও সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমাদের দেশের লোক, আমি তো বলি যে তারা শিক্ষিত অশিক্ষিত সেই হিসাব করার দরকার নেই, কিন্তু আমাদের দেশের লোক অত্যন্ত মেধাবী এবং তারা যে কোনো জিনিস ব্যবহারে, ডিভাইস ব্যবহারে তারা পারদর্শী, তারা শিখে যায়। মোবাইল ফোন, আমাদের দেশে মোবাইল ফোন একটা মাত্র কোম্পানি মাত্র মুষ্টিমেয় লোকের হাতে ছিল, আমরা যখন উন্মুক্ত করে দিলাম, আজকে আপনারা দেখেন সকলের হাতে মোবাইল ফোন আছে এবং সেখানে বাংলায় ও অ্যাপসে বাংলায়ও মেসেজ পাঠাতে পারে, ইংরেজিতে পারে, সবাই কিন্তু শিখে যাচ্ছে। এখানে আরেকটা কাজ হচ্ছে, এই মোবাইল ফোন ব্যবহার করতে যেয়ে যারা একেবারে নিরক্ষর ছিল তারা কিন্তু এখন অক্ষর জ্ঞান অর্জন করছে, যাতে আমাদের সাক্ষরতার হারও কিন্তু বেড়ে যাচ্ছে, আবার কর্মসংস্থানও হচ্ছে। কাজে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ভালো সম্ভাবনা বাংলাদেশে আছে। আমি একটু বলতে চাই যে আজকে আমি গবেষণার উপরে, আমরা প্রথম যখন সরকারে আসি আমি দেখেছিলাম গবেষণার জন্য কোনো পয়সা নাই, একবারে প্রথমে একটা থোক বরাদ্দ দিয়ে দিলাম তাৎক্ষণিকভাবে গবেষণা করার জন্য। আজকে আমরা খাদ্য উৎপাদনে যথেষ্ট উন্নতি হয়েছে এবং বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং আমরা উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করছি। খাদ্য সংরক্ষণের জন্য আধুনিক আমরা গোডাউন এবং সাইলো তৈরি করছি, যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ, এই দুর্যোগ হলে যেন আমাদের খাবারের অভাব না হয়, কারোর কাছে হাত পাততে না হয়। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা আছে যে অন্যের কাছ থেকে খাবার আনতে যে আমাদের দেশে খাদ্য সময় মতো না পাঠিয়ে দুর্ভিক্ষ ঘটানোরও একটা চক্রান্তে বাংলাদেশ পড়েছিল। সেটা যাতে না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি যে আমরা যেন খাদ্য অন্তত মজুদ রাখতে পারি, কখনো কারো কাছে আর হাত পাততে হবে না। কাজে বাংলাদেশের উন্নয়নটাকে শুধু আমরা শহর ভিত্তিক বা রাজধানী ভিত্তিক না, আমরা পুরো গ্রাম ভিত্তিক উন্নয়ন করতে চাই। কাজে আজকে যারা আপনারা বিদেশ থেকে এসেছেন, বাংলাদেশের কোনো না কোনো গ্রামেই আপনাদের বাড়ি ঘর, সেখানে আপনাদের শিকড় রয়ে গেছে। সেই শিকড়ের সন্ধান করে যার যার অঞ্চলেও কীভাবে উন্নয়ন করতে পারেন, আমি আপনাদের কাছে সে অনুরোধও করব যে আপনারা সেদিকটাও একটু বিশেষভাবে নজর দেবেন। কাজে বাংলাদেশ আজকে একটা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রাটা শুরু হচ্ছে, এটাই আমাদের জন্য সৌভাগ্য যে জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। কাজে আমরা চাই যে বাংলাদেশ এগিয়ে যাবে, পিছিয়ে থাকবে না, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি এবং সুপরিকল্পিতভাবে আমরা নিচ্ছি। এমন না যে যখন যা মনে হচ্ছে তা আমরা করছি না। আমরা অন্তত আমার দেশের জন্য কোনটা দরকার, কোন এলাকায় কী ধরনের উন্নয়ন দরকার এবং একটা দেশকে উন্নত করতে হলে কি কি প্রয়োজন। যেমন বিদ্যুৎ উৎপাদন যাত্রা শুরু করেছিলাম 1600 মেগাওয়াট থেকে, মাঝখানে আবার সেটাকে যখন আমরা ছিলাম না, আমি 1600 থেকে 4300 মেগাওয়াটে যখন বৃদ্ধি করি, পরে আবার 7 বছর পরে সরকার এসে দেখি যে আমার 4300 মেগাওয়াটও নাই, ওটা কমে 3000-এ নেমে এসেছে।
সেই ৩,২০০ মেগাওয়াট থেকে আজকে আমরা প্রায় ২০,৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষমতা অর্জন করেছি। শুধু উৎপাদন করলেই হবে না, সাথে সাথে আমাদের বিতরণ লাইন আমরা করে যাচ্ছি। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা কিন্তু সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা বিদ্যুৎ লাইন সন্দ্বীপে পৌঁছে দিয়েছি, কারণ সন্দ্বীপে বিরাট সম্ভাবনা আছে সেখানে শিল্পায়নের, সে ব্যবস্থাও আমরা করেছি। আর তাছাড়া যেখানে গ্রিড লাইন নাই আমরা সোলার প্যানেল করে দিচ্ছি, এবং এটা একেবারে বাধ্যতামূলক করে দিয়েছিলাম যে সোলার প্যানেল করতেই হবে, কাজে সেভাবে আমরা কিন্তু করে দিয়েছি। এভাবে আমরা সর্বক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যার ফলে আজকে বাংলাদেশ সারা বিশ্বে ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। আর অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বে শীর্ষ ৫টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমাদের প্রবৃদ্ধি আমরা ৭.৮৬ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের বাজেটে লক্ষ্য ছিল ৭.৪ ভাগ, আমরা অর্জন করেছি ৭.৮৬ ভাগ। আগামীতে আমরা ডাবল ডিজিটে পৌঁছাবো, সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় আমরা ১,৭৫১ মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। যেখানে প্রায় ৪০ ভাগ দারিদ্র্যের হার ছিল, আজকে তা আমরা ২১ ভাগে নামিয়ে এনেছি। প্রকৃতপক্ষে এটা আরও কমেছে, এটা সেন্সাস রিপোর্টের পরেই আপনারা দেখবেন যেটা আরও অনেক কমে গেছে। কারণ আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মসূচি সেটা বিরাট অবদান রাখছে এক্ষেত্রে। তাছাড়া আমরা গ্রাম ভিত্তিক, যেমন একটি বাড়ি একটি খামার, সেটাকে আমি এখন নতুন নাম দিয়েছি যে আমার বাড়ি আমার খামার, অর্থাৎ ১ ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। আর আমার কৃষি জমি রক্ষা করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের কৃষি উৎপাদন অর্থাৎ খাদ্য চাহিদা যাতে পূরণ হয় তার জন্য আমরা ব্যাপক ব্যবস্থা নিয়েছি। আমার অঞ্চলে একটা ভালো খাদ্য উৎপাদনের একটা ভালো ব্যবস্থা ছিল, কারণ ওদিকে প্রচুর কচুরিপানা। তা আমার ওই এলাকার মানুষ কচুরিগুলিকে একসাথে নিয়ে বাঁশ দিয়ে বেঁধে কচুরির উপরে তারা সবজি চাষ করে। আমি এই প্রক্রিয়াটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা এখন ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, যেখানে বেশি ঢেউ থাকে সেখানে হয় না, কিন্তু যে জায়গাগুলি যেমন হাওর বাওর বিল এলাকা বা নদী নালা খাল বিল এলাকা, সেখানে এখন ব্যাপকভাবে মানে কোনো মাটি লাগে না, ওই কচুরির উপরেই কিন্তু ফসল উৎপাদন হয়। আবার সেই কচুরিটাই কিন্তু ওখানে সার হিসেবে ব্যবহার হয়, আবার সেটা দিয়ে কাগজও তৈরি করা যায়। এই যে বহুমুখী ব্যবহার, এর উপর গবেষণাও চলছে, আর আমরা এখন সেভাবে কিন্তু ফসল উৎপাদন করে যাচ্ছি। কাজে আমাদের তরি তরকারি সবজি মাছ মাংস উৎপাদন সব ক্ষেত্রেই কিন্তু আমরা অগ্রগতি লাভ করছি। আমাদের কোন এলাকায় কোন জিনিসটা বেশি উৎপাদন হয় সেটাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে ওই এলাকায় যাতে শিল্পায়ন হয় সেটাই আমরা করতে চাই। ১০০টা শিল্পাঞ্চল আমরা তৈরি করছি, সেখানে যাতে দেশি বিদেশি বিনিয়োগ হয় সব ধরনের আমরা সুযোগ করে দিচ্ছি, যাতে একদিকে আমার উৎপাদন বাড়বে, আমার বিনিয়োগ বাড়বে, আবার অপর দিকে আমার দেশের মানুষের কর্মসংস্থান হবে। আর তাছাড়া আমার দেশের নিজের দেশেই কিন্তু মার্কেট বৃদ্ধি পাচ্ছে। আর বাংলাদেশ শুধু বাংলাদেশ না, সাথে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে দিচ্ছি, যাতে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির সেখানেও একটা বিশাল মার্কেট রয়ে গেছে, সেটাও যেন আমরা মানে কাজে লাগাতে পারি, সেই দিকে দৃষ্টি রেখেই আমরা কাজ করে যাচ্ছি। অর্থনৈতিক সুযোগ নেওয়ার আমি বেশি কিছু বলতে চাই না। যখন সরকার গঠন করি তখন আমাদের মূল্যস্ফীতি ডাবল ডিজিটে ছিল 2008-09। আমরা কিন্তু খুব দক্ষতার সাথে তা কমিয়ে এনেছি, এখন 5.4 আমাদের মানে মুদ্রাস্ফীতি। একটা দেশে প্রবৃদ্ধি যখন উচ্চ হারে থাকে আর মূল্যস্ফীতি যখন কম থাকে, সেই অর্থনীতির সুফলটা একেবারে তৃণমূলের সাধারণ মানুষের কাছে পৌঁছায়, এবং যার ফলে আজকে আমরা বাংলাদেশ এগিয়ে যেতে সক্ষমতা অর্জন করেছি। কাজে আমরা এটাই চাই যে আমাদের এখন মেগা প্রজেক্ট, অনেকগুলি প্রজেক্ট চলছে, নতুন নতুন প্রজেক্ট হচ্ছে। পদ্মা সেতু নিয়ে কী ঘটনা আপনারা জানেন, সেটা বলতে চাই না, তবে পদ্মা সেতু আমরা নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। পদ্মা সেতু দৃশ্যমান, তবে অত্যন্ত খরস্রোতা একটা নদী, এটা করা খুবই টেকনিক্যালি খুবই কষ্টকর, তারপরেও এটা তৈরি হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে ডাবল ডেকার হচ্ছে, নিচে ট্রেন উপরে গাড়ি,
কাজে এটাও আমাদের নতুন একটা কিছু বাংলাদেশে তৈরি হচ্ছে, কর্ণফুলী টানেল, সেটার কাজও আমরা শুরু করে দিয়েছি। আর তাছাড়া ঢাকার সাথে সমগ্র বাংলাদেশে দ্রুত যাতে মানে যোগাযোগ হয় সেটা আমাদের চিন্তা রয়েছে। যেমন ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে একেবারে উত্তরবঙ্গ অর্থাৎ দিনাজপুর পর্যন্ত, এবং ঢাকা থেকে একেবারে দক্ষিণ অঞ্চল অর্থাৎ বরিশালের শেষ মাথা পর্যন্ত, পায়রা বন্দর পর্যন্ত আমরা যাতে দ্রুত মানে যোগাযোগ করতে পারি। সেখানে যেমন আমরা রাস্তাও করে দেব 4 লেনের, পাশাপাশি ট্রেন রেলটা সম্পূর্ণ প্রায় ধ্বংসের পথে ছিল, আলাদা আমরা মন্ত্রণালয় করে দিয়েছি। সেখানে রেলেও যোগাযোগ এবং দ্রুতগামী রেল যাতে স্থাপন করা যায় সে ব্যবস্থা আমরা নিয়েছি। যেখানে আমাদের বিভিন্ন অঞ্চলগুলি রেল যোগাযোগ ছিল না, সেখানে আমরা রেল যোগাযোগের ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে সমীক্ষা চলছে, সেভাবেই আমরা আমাদের কাজগুলি করে যাচ্ছি। বাংলাদেশে আমি 96 সালে এসেই চট্টগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর করে দিয়েছি। কক্সবাজার বিমানবন্দরকে আমরা উন্নত করছি, সেটা আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দর আমরা করব। সেই লক্ষ্য নিয়েই কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। অর্থাৎ আমাদের দেশে যেন মানে যারা আসবেন তারা বিনিয়োগ করতে, তাদের সাথে সাথে আমার দেশের মানুষেরও যাতে আরও সুযোগ সৃষ্টি হয় সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। এবং বাংলাদেশকে উন্নয়নের জন্য আমরা আসলে আমি এবারও যখন 2009 সরকার আসি তখনও দেখেছিলাম যে অ্যাডহক ভিত্তিতে পরিকল্পনা নেওয়া হতো, কি 2 বছরের দারিদ্র্য বিমোচন পরিকল্পনা বা 3 বছরের দারিদ্র্য বিমোচন পরিকল্পনা, এই পরিকল্পনা দিয়ে কখনো উন্নতি হয় না। সেই জন্য আমরা জাতির পিতা যেটা করেছিলেন 5 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা, আমরা সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা শুরু করেছি। আমরা প্রথমবার এসে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করে গেছি, দ্বিতীয়বার এসে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছি। এখন আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে। এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে এসডিজি গোল যেটা 2030 জাতিসংঘ গ্রহণ করেছে, তার যেগুলি আমাদের দেশের জন্য প্রযোজ্য সেগুলি আমরা সেখানে সম্পৃক্ত করি, আমাদের উন্নয়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই সাথে সাথে আমরা 2010 থেকে 2020 পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছি, যে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে এই দীর্ঘমেয়াদে আমরা কী কী কাজ করি সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এখন আমরা 2021 থেকে 2041 আমাদের এই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। আর এরই মাঝে আমরা আবার 2100 সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান সেটা আমরা প্রণয়ন করেছি, নেদারল্যান্ডের সাথে চুক্তি হয়েছে, আমরা সেগুলি বাস্তবায়ন করব। কারণ নদীমাতৃক বাংলাদেশ, নদী আমাদের প্রাণ। একটা মানুষের শরীরে যেমন শিরা উপশিরা থাকে, বাংলাদেশের জন্য নদী হচ্ছে সেই ধরনের শিরা উপশিরা। সেগুলিকে আমরা ভালোভাবে ব্যবহার করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশকে রক্ষা করা, জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করা, সব দিক থেকে আমরা কাজ করতে পারবো, সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। কাজে আর এখন তো ইন্টারনেট যুগে সব বা সকলের সঙ্গে যোগাযোগ আছে, কাজে আমি এটুকুই আর অনেক বেশি বলে ফেললাম। আমি শুধু এটুকু বলতে চাই যে বাংলাদেশটা স্বাধীন করে দিয়ে গেছেন জাতির পিতা, তার অনেক স্বপ্ন ছিল, অনেক চিন্তা ছিল, কিন্তু তা তিনি করে যেতে পারেননি। স্বজন হারাবার বেদনা নিয়ে বাংলাদেশে যখন এসেছি তখন একটাই চিন্তা মাথায় ছিল যে তিনি যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণ করা এটা আমার কর্তব্য। আমি এটাকে কর্তব্য হিসেবে নিয়েছি, দেশ ও জাতির প্রতি এটা আমার কর্তব্য, ওয়াদা। এখানে কোনো ব্যক্তি স্বার্থ নেই, ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, একটাই চাওয়া, বাংলাদেশ যেন উন্নত থাকে, সমৃদ্ধশালী থাকে। আজকে আমি আনন্দিত যে আমাদের প্রবাসীরা আপনারা বাংলাদেশের কথা চিন্তা করছেন, বাংলাদেশকেও আমাদের সেই চিন্তার সাথে তাল মিলিয়ে আপনারা কতগুলি প্রস্তাবনাও নিয়ে এসেছেন। আসলে বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, গবেষণার যুগ। আর সেই গবেষণার মধ্য দিয়ে আমরা পারি দেশকে উন্নত করতে, সেটাও আমরা প্রমাণ করেছি। কাজে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আপনারা যে পলিসি লেভেল চ্যালেঞ্জ ও ইনস্টিটিউশনাল লেভেল চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করেছেন সেটা খুব ভালোভাবে আমার মনে হয় আপনারা এই চ্যালেঞ্জগুলি কীভাবে আমরা মোকাবেলা করে সুনির্দিষ্ট
মানে পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে এই দেশকে আমরা আরও সমৃদ্ধশালী আরও উন্নত করতে পারি, সেটাই আপনারা দেখবেন। আর আপনাদের এই ফার্স্ট কনভেনশন অফ এনআরবি ইঞ্জিনিয়ার্স 2019-এর গ্রহণযোগ্য সুপারিশসমূহ আমি মনে করি যেটা আমাদের একটা ভালো নীতিমালা আমরা নিতে পারবো এবং সেভাবে আপনারা তৈরি করবেন। তবে এখানে এটা মনে রাখতে হবে যে আপনারা বাংলাদেশেরই সন্তান, আপনারা বিদেশে আছেন এটা ঠিক, কিন্তু এই মাটির সন্তান, এই মাটি মানুষ, এটাই হচ্ছে আপনাদের মূল জায়গা, এটাই হচ্ছে আপনাদের শিকড়। শিকড়ের সন্ধানে আজকে আপনারা এসেছেন, কাজী সেজন্য আমি স্বাগত জানিয়ে এটুকু বলবো যে আপনাদের এই উদ্যোগ বাংলাদেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি। 2071 সালে বাংলাদেশের আমাদের প্রতিষ্ঠার আমরা শতবার্ষিকী উদযাপন করব। আর এই 2020 সালে কিন্তু জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করব, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। যে এই বাংলাদেশ একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। হয়তো আমরা থাকবো না, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম আসবে, তারা একটা সুন্দর সমাজ পাবে, সুন্দর দেশ পাবে, সুন্দরভাবে বাঁচতে পারবে এবং উন্নত জীবন পাবে। আমাদের যে মেধা, সেই মেধা বিকাশের সুযোগ পাবে, সেই আশা পোষণ করে আমি এই আয়োজনের সফলতা কামনা করে কনভেনশন অন এনআরবি ইঞ্জিনিয়ার্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।